শ্রাবন্তী দেবী বেশ ঘটা করে নিজের ছেলের সাথে বর্ষার বিয়ে দিয়েছেন। বর্ষার মা বাবা কেউ নেই, কিন্তু সেদিন তার কত আপনজন। কেউ তার বোন, কেউ মাসি, দাদা, কাকা, কাকি, সবাই তার স্বজন। সবাই তাকে সাজিয়ে গুজিয়ে অনন্য অপরূপা করে তুলতে চায়। গুজরাটি আর বাঙালি সাজ পোশাক দিয়ে তাকে সাজানো হয়েছে। তাকে দেখে মনেই হয় না তার 16 বছরের একটি মেয়ে আছে। শ্রাবন্তী দেবী আজ তার মায়ের রূপে সবসময় তার পাশে পাশে রয়েছেন। আজ বারে বারে বর্ষার দু চোখ ভরে উঠছে। আজ সে পারেক পরিবারের আশ্রিতা নয়, আজ তাকে রাজরানী করে বরণ করেছেন তারা। বর্ষার নতুন জীবন শুরু হয়েছে। এখন সে রহমান আলীর বিধবা নয়, এখন সে বর্ষা পারেক। তার নতুন সাজ, সিঁথিতে সিঁদুর, তার অনবদ্য দুটি চোখে কাজলের রেখা, নাকে হীরের নাকছাবি, দুই কানে হীরের ঝোলা দুল, গলায় হীরের পেন্ডেন্টওয়ালা হার। সে সকালে যখন স্নানের পর ড্রেসিং টেবিলের সামনে বসে সাজে, জয়ন্ত মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। কি দেখছো? তোমাকে। সাজলে তোমাকে খুব সুন্দর লাগে। এমনিতে লাগে না, তা বলিনি। তুমি সব রূপে সুন্দর। তোমার ভিতরে একটা খাঁটি মানুষ আছে, জয়ন্ত বলল। সেটা তো আমার কথা। তোমাকে প্রায় 15 বছর ধরে একটু একটু করে জেনেছি। নিখাত শোনা হচ্ছে আমার স্বামী। বর্ষা এগিয়ে গিয়ে স্বামীর গলা জড়িয়ে ধরল। বর্ষার মনে পড়ে রহমানের সাথে শরীরের সম্পর্ক ছিল, কিন্তু মনের সম্পর্ক ছিল না। তাই তার দেওয়া উপহার বর্ষাকে আনন্দ দিত না। রহমানের চোখে কামনার আগুন ছিল, জয়ন্তের চোখে ভালোবাসার স্নিগ্ধ আলো। জয়ন্তের সোহাগে নিজেকে উজাড় করে দেওয়ার আকুতি আছে। রহমানের আলিঙ্গনে ছিল নিজের সত্তা দখল করার উগ্রতা। বুলবুল মায়ের পরিবর্তন লক্ষ্য করছে। আগে সব কাজের মাঝে মায়ের মুখে সে সর্বদা অবসাদের মেঘ ঘনিয়ে থাকতে দেখত। এখন সেই চোখে এসে দেখতে পায় তৃপ্তির আলো, আনন্দের ঝর্ণা ধারা। বর্ষা এই পরিবারে সব কিছু গ্রহণ করেছে। জয়ন্ত প্রস্তাব দিয়েছিল তারা কোর্টে সিভিল বিয়ে করবে, তারপর ছোট করে একটা রিসেপশন। না, আমি মনে প্রাণে আমার স্বামীকে গ্রহণ করতে চাই। আমি তোমাদের মতো হতে চাই। বৈদিক বিয়ে আমার খুব ভালো লাগে। তোমাদের রীতি নীতি, কোনো পূর্ব শর্ত ছাড়া সকলকে আপন করে নেওয়া আমার ভালো লাগে, বর্ষা বলেছিল। জয়ন্ত সেভাবে ব্যবস্থা করেছিল। বিয়ের কিছুদিন পরে শ্রাবন্তী দেবী তাদের স্কুলের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসনের দায়িত্ব থেকে অবসর নিয়েছেন। এখন সে দায়িত্ব তিনি বর্ষাকে দিয়েছেন। তিনি এখন মাঝে মাঝে স্কুলে যান। মেয়েদের স্কুলে বয়োজ্যেষ্ঠা মহিলা হিসেবে মেয়েদের কিছু পরামর্শ দেন। স্কুলে গেলে নাতনিকে তিনি সর্বক্ষণ দেখতে পান। এটা একটা বড় বাড়তি পাওয়া। বুলবুলকে ছোটবেলা সকলে তার মায়ের ক্ষুদে সংস্করণ বলতো। এখন সে একটু বড় হয়েছে। এখন সে যেন মায়ের প্রতিকৃতি। তার চোখ ধাঁধানো রূপ আর ঝর্ণা ধারার মতো ঝকঝকে হাসি সারা স্কুলে ছড়িয়ে থাকবে সর্বক্ষণ। ছেলেরা মৌমাছির মতো তার চারিদিকে ঘুরঘুর করে। কেউ কেউ আবার গোপনে প্রেমের চিঠি দেয় বুলবুলকে। সে সব মাকে এনে দেয়। মা বলে, এসব এড়িয়ে যাও, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, ফোকাস রাখতে হবে তো। বুলবুল পড়াশোনার ব্যাপারে খুবই দায়িত্বশীল। সে চিরদিন তার ক্লাসে প্রথম হয়ে এসেছে। মাধ্যমিকে বোর্ডের শীর্ষ তালিকায় তার নাম উঠেছিল। উচ্চ মাধ্যমিকেও সেটা বজায় রাখতে হবে। সে আইআইটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। তার জন্য পুরোদমে জোর প্রস্তুতি চলছে। আইআইটি এন্ট্রান্স পরীক্ষায় বুলবুল শীর্ষে স্থান পেয়েছিল। সে আইআইটি খড়গপুরে ভর্তি হবে। জয়ন্ত সস্ত্রীক মেয়েকে ভর্তি করতে গিয়েছিলেন। শ্রাবন্তী দেবীও সাথে গিয়েছিলেন। তিনি চেয়েছিলেন ক্যাম্পাসের কাছে একটা ভালো বাড়ি ভাড়া করে সেখানে নাতনির ব্যবস্থা করা হোক। আমার মনে হয় বুলবুলের হস্টেলে থাকাটাই সেফ হবে। ক্যাম্পাসের ভেতরে সিকিউরিটি আছে, সিসিটিভি ক্যামেরা আছে। আমার মেয়েকে লাইব্রেরি যেতে হবে, কখনো এক্সট্রা ক্লাস হবে, বিকেলে অন্ধকারের মধ্যে ফিরতে হবে। গাড়ি থাকলেও সেটা পুরোপুরি সেফ হবে না। জয়ন্ত বলল, হ্যাঁ মা, সেটাই ঠিক হবে। হস্টেলে থাকলে ওর একা লাগবে না। তাছাড়া ও বলল ওর বন্ধুর মেয়ে ওর হস্টেলে থাকে, তার কাছে আমাদের মেয়ে সাহায্য পাবে। ফার্স্ট ইয়ারে শুনেছি র্যাগিং হয়, সে বুলবুলকে আড়াল করতে পারবে, বর্ষা বলল। শেষ পর্যন্ত বুলবুলকে হস্টেলে রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। বুলবুল মাঝে মাঝে ম্যানেজারকে নিয়ে মেয়েকে দেখতে যান। ছুটি হলে মেয়েকে নিতে যান। জয়ন্তও যান মাঝে মাঝে স্ত্রীর সাথে।
একদিন জয়ন্ত বর্ষাকে বলল, আচ্ছা, কলকাতায় তোমার এক ননদ ছিল না, তুমি তো কখনো তার নাম করো না। হ্যাঁ, জানি না কেন, একসময় ভাই বোনের ভীষণ ভাব ছিল, যাকে বলে এক আত্মা দুই প্রাণ। কিন্তু রহমান দুবাইতে চাকরি নিয়ে যাওয়ার পরে সে অদ্ভুত রকম পাল্টে গেল। সে ভারত আর ভারতবাসীদের দুচক্ষে দেখতে পেত না। ওর উগ্র ধর্মীয় গোড়ামির জন্য আম্মা আব্বাও চিন্তিত হয়ে পড়েছিলেন। আমাকে তো ধর্তব্যের মধ্যেই আনতো না। বাবার বাল্যবন্ধু ছিলেন চৌধুরী কাকু। তার দুই ছেলের মধ্যে বয়সের অনেক তফাৎ ছিল। বড় ছেলে আইআইটিতে পড়তো, বিটেক এমটেক, তারপর গবেষণার পথ বেছে নিয়েছিল। সে পড়ানোর চাকরি নিয়েছিল বেনারসে। সে আবার ঠিক রহমানের মতো গোড়া হিন্দু। চৌধুরী কাকুর ছোট ছেলে, নামটা এখন মনে পড়ছে না, আর রহমানের ছোট বোন শাহানা প্রায় এক বয়স। দুজনে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। কাকি শাহানাকে নিজের মেয়ের মতো স্নেহ করতেন, সবসময় সব জায়গায় সাথে নিয়ে যেতেন। দুজনের বিয়ে মা বাবারা এক প্রকার ঠিক করে রেখেছিলেন, কিন্তু যখন কথা উঠল তখন দুজনের বড় ভাইয়েরা বেঁকে বসল। রহমান তো প্রায় শাসিয়েছিল। বর্ষা কয়েক মুহূর্ত থামল। তারপর রহমান ওইভাবে মারা গেল। মা আঘাত সহ্য করতে পারেননি, মাও চলে গেলেন। আমি কোথায় যাব? রহমানের বোনের কাছে যাব কোন মুখে? তারপর তোমরা আমাদের আশ্রয় দিলে, তুমি আমাকে বিয়ে করে ঘরে তুললে, আর কোথাও যাওয়ার প্রয়োজন হয়নি। বর্ষা বলল, হ্যাঁ, তোমার এখন প্রয়োজন নেই ঠিক, কিন্তু মায়ের মৃত্যুর পরে রহমানের বোন তো একেবারে একা হয়ে গেছেন। এখন তো তুমি একটু খবর নিতে পারো। তুমি প্রতিবার কলকাতার ওপর দিয়ে মেয়েকে আনতে যাও, একবার গিয়ে খবর নিতে পারো তো। জয়ন্ত বললেন, হ্যাঁ, তুমি ঠিক বলেছ, কিন্তু আমি তো ঠিকানা জানি না। আগে যখন গেছি রহমানের সাথে গেছি। ঠিক আছে, তুমি কি কিছুই জানো না ওনার ব্যাপারে? কি করেন, কোন এলাকায় বাড়ি ছিল বলতে পারবে? দুজনে কলকাতা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট পেয়েছিল। মনে হয় চৌধুরী কাকুর ছেলে ফিজিক্সে আর শাহানা মাইক্রোবায়োলজিতে। বাড়ি মনে হয় যাদবপুরে কোথাও, মনে হয় একটা বড় বাস টার্মিনাসের কাছে। বর্ষা স্মৃতিচারণ করছে। ব্যাস ব্যাস, যথেষ্ট। মনে হয় আমি ওদের খুঁজে বাহির করতে পারবো। জয়ন্ত বললেন, কি করে? এ তো খড়ের গাদায় সূচ খোঁজা। না, সূত্র তো তুমিই দিয়ে দিয়েছ। কলকাতা ইউনিভার্সিটি ডক্টরেট, যাদবপুর এলাকায় বাড়ি, সেখানে বড় বাস স্ট্যান্ড মানে তো 8B বাস স্ট্যান্ড। পরের বার যখন কলকাতা যাবে একদিন আগে যেও, আমি সন্ধান দিয়ে দেব, দেখা করে এসো। পুজো শেষ, এবার দুদিন স্রেফ বাড়িতে বিশ্রাম। সোমবার থেকে কলেজ খুলবে। এবার দুজনে পুজোয় সব থেকে বেশি আনন্দ করেছে। রোজ সকাল বিকেল ঘুরে বেরিয়েছে, প্রতিদিন নতুন নতুন জায়গায় যাওয়া। অমিত দৈনিক পাখির জন্য চমক প্ল্যান করে রেখেছিল। এবার পুজোর শুরুই হয়েছিল চমক দিয়ে। সেদিন শুক্রবার, দুজনে যথারীতি কলেজ থেকে ফিরেছে। সোমবার থেকে পুজোর ছুটি। পাখি নিজের ফ্ল্যাটে স্নান সারতে গেছে। এখন নিয়ম হয়েছে রাতের খাওয়া দাওয়া অমিতের কাছে হয়, আর সকালের জলখাবার আর টিফিনের ব্যবস্থা পাখির কাছে। আমরা তোর আলাদা নই, মিলেমিশে সংসার করব আমরা, অমিত বলেছিল। প্রতিদিন স্নানের পর পাখি একটু সাজতে ভালোবাসে। ঠোঁটে লিপস্টিকের প্রলেপ, অনবদ্য দুটি চোখে কাজলের রেখা। সে তার অমিতের কাছে যাচ্ছে। সেদিন কলেজ থেকে ফিরবার সময় তারা সিঙাড়া আর খাস্তা কচুরি নিয়ে এসেছে। অমিত পাখির হাতের চা খেতে পছন্দ করে। পাখি চায়ের জোগাড় করতে গেছে। গরম গরম জলযোগ টেবিলে সাজানো রয়েছে। চায়ের ট্রে ডাইনিং টেবিলে রাখতে গিয়ে পাখির নজর পড়ল ড্রয়িং রুমের সোফার সামনে, একটি নতুন বড় সাইজের স্যুটকেসের ওপর। এই স্যুটকেসটা আবার কোথা থেকে আসলো? তুমি কি কোথাও যাচ্ছ? ওটা তোমার? আমার? আমি আবার কোথায় যাব? কোথাও গেলেই কি শুধু স্যুটকেস লাগে? তবে খুলে দেখো, অমিত মুচকি হেসে বলল। কি হিয়ালি করছো রে বাবা। পাখি এগিয়ে গিয়ে স্যুটকেসটা সোফার উপর তুলল। স্যুটকেসটা খুলতেই তার চক্ষু স্থির। স্যুটকেসে থরে থরে সাজানো রয়েছে দামি দামি শাড়ি। প্রত্যেকটি শাড়ির সাথে ম্যাচিং সায়া, ব্লাউজ, নানা রকমের ব্যাগ। তুমি এত সব আমার জন্য কবে কিনলে? অমিত মিটি মিটি হাসছে। আচ্ছা, এখন বুঝছি, কয়েক মাস ধরে তুমি শনিবার এক্সট্রা ক্লাসের ছুতোয় বেরিয়ে ঘুরে ঘুরে এইসব কিনেছ। সহসা পাখির দু চোখ জলে ভরে উঠল। না না পাখি, আমি মরে গেলেও তোমার চোখের জল দেখতে চাই না। অমিত এগিয়ে এসে পাখির কাঁধে হাত রাখল। ধ্যাত, সন্ধেবেলা কি অলক্ষণে কথা বলছো? আমি বলছি, আমার পেছনে এইভাবে খরচ করলে তো তুমি ফতুর হয়ে যাবে। না পাখি,
আমি তো শুধু 10 বছরের ঘাটতিটা মেটাবার চেষ্টা করছি। আমি 10 বছর তোমাকে অবহেলা করেছি। তোমাকে ছাড়া আমার কেউ নেই পাখি। আমার যা কিছু আছে সেটাই তোমার সমান সমান অধিকার ছিল, আছে আর থাকবে। পাখি সজল চোখে তাকিয়েছিল সেদিন। ও আমাকে এত ভালোবাসে, আমি কি দিয়েছি ওকে? পাখি ভাবে। প্রতিদিন আনন্দ উৎসবে দুজনের দিন কাটে। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে পাখি যখন নিজের বিছানায় শরীর এলিয়ে দিতে চায়, তখন তার মন হু হু করে ওঠে। ও কেন কিছু দাবি করে না আমার কাছে? কিন্তু অমিতের ভালোবাসা তো শুধুই দিয়ে যাওয়ার ভালোবাসা। সেদিন দুজনে রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে যে যার ঘরে শুতে চলে গেছে। এই 4-5 দিন দুজনে যা ঘুরেছে, শুতে গেলেই বেশ বোঝা যায় পিঠ কোমর পা টনটন করে। সবে পাখির একটু তন্দ্রা এসেছে। হঠাৎ হীরক কাকার ভয়ার্ত ডাকে ঘুম ভেঙে গেল। কি হলো হীরক কাকা? তাড়াতাড়ি চলো দিদিমণি, দাদাবাবু হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছে মাটিতে। পাখি ছুটল অমিতের ফ্ল্যাটে। দেখল অমিত ড্রয়িং রুমে মেঝেতে পড়ে রয়েছে। সে সঙ্গে সঙ্গে অমিতকে নিয়ে হসপিটালে ছুটল। তার এক ছাত্রীর বাবা পিজি হসপিটালে সিনিয়র কার্ডিওলজিস্ট। পাখি ছাত্রীকে ফোন করে তার বাবাকে সাহায্যের জন্য প্রার্থনা করল। হ্যাঁ হ্যাঁ, আমি সব ব্যবস্থা করছি, আমিও যাচ্ছি। আপনি ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যান, ওরা ইমিডিয়েট ব্যবস্থা করবে। এমার্জেন্সিতে যেতেই ডাক্তাররা সঙ্গে সঙ্গে রুগীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। ছাত্রীর বাবাও চলে এসেছেন। তিনি কার্ডিওলজি ডিপার্টমেন্টের প্রধান। কিছুক্ষণ পরে উনি বেরিয়ে আসলেন। ডাক্তার, ডাক্তার, উনি কেমন আছেন? ওনার কি? পাখি উদ্গ্রীব কণ্ঠে জিজ্ঞাসা করল। মেজর হার্ট অ্যাটাক হয়েছে, আমরা স্টেবিলাইজ করবার চেষ্টা করছি। 48 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। ডাক্তার সোম আবার ভেতরে ঢুকে গেলেন। তিনি পাখিকে রুগীর কাছে থাকার অনুমতি করে দিয়েছেন। অমিতের চোখ বন্ধ, নিঃশ্বাস চলছে, নানা যন্ত্রপাতি লাগানো রয়েছে। পাখি কিছুই বোঝে না, কিন্তু ডাক্তার নার্সদের মুখ দেখে সে বুঝছে অবস্থা চিন্তাজনক। তবে ডাক্তার সোম বলছেন সব ঠিক হয়ে যাবে, প্রফেসর চৌধুরী ঠিক হয়ে যাবেন। আশার হতাশার মধ্যে দোদুল্যমান অবস্থার মধ্যে পাখি রয়েছে। সারা রাত সে অমিতের শিয়রে বসে রয়েছে। নার্স তাকে বলছে সাইড রুমে একটু বিশ্রাম করে নিতে, কিন্তু সে সজোরে সে প্রস্তাব নাকচ করে দিয়েছে। যতক্ষণ অমিতের জ্ঞান ফিরবে না, সে অমিতের মাথার কাছ থেকে নড়বে না। বোধহয় অবসন্ন অবস্থায় পাখি একটু তন্দ্রায় এসে গিয়েছিল। হঠাৎ গোঙানির আওয়াজ শুনে তার তন্দ্রা কেটে গেল। একজন নার্স অমিতের শরীরের সাথে লাগানো মনিটর দেখে ডক্টরকে ডাকতে গেছে। অন্যজন এগিয়ে এসে তাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিল। সিস্টার, অমিতের কি হয়েছে? পাখি তার হাত চেপে ধরে আকুল কণ্ঠে জিজ্ঞাসা করল। নিজেকে সামলান আপনি, ডাক্তার আসছেন। সে পাখির পিঠে একবার হাত দিয়ে চলে গেল। পাখির দু চোখ ফেটে জল গড়িয়ে পড়ছে। আমাকে ছেড়ে যেও না গো, আমার কেউ নেই গো, আমি কি নিয়ে থাকবো? পাখি অমিতের একটা হাত ধরে ফোপাতে ফোপাতে বলছে, কাকু ঠিক আছে পিসি, বিপদ কেটে গেছে। পেছন থেকে কচি গলার আওয়াজ শুনে পাখি চকিতে ফিরে তাকালো। 18 থেকে 19 বছরের একটি ফুটফুটে সুন্দর মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে। বুলবুল তার মায়ের সাথে এসেছে। পাখি? অমিত তখনই চোখ খুলেছে। ডাক্তার সোম ঘরে ঢুকলেন। ভাড়া কেটে গেছে, হি ইজ আউট অফ ডেঞ্জার। আজকের দিনটা আমরা ওনাকে দেখি, আগামীকাল সকালে আপনারা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবেন। ডাক্তার সোম ঘর থেকে বেরিয়ে গেলেন। ফুটফুটে সুন্দর মেয়েটির সাথে আরও দুজন ঘরে একপাশে এসে দাঁড়িয়েছে। বৌদি তুমি? বর্ষাকে দেখে পাখি বলল, আমরা খুঁজে পেতে তোমার ফ্ল্যাটে গিয়েছিলাম, সেখানে গিয়ে এই খবর পেলাম। বর্ষা বলল। পরদিন তারা অমিতকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছে। এখন তার 15 দিন বেড রেস্ট। 2 ফ্ল্যাটের মাঝে যে দরজাটা পাখি তৈরি করিয়েছিল, সেটা 2 মাস্টার বেডরুমকে যোগ করে। যদিও কেউই মর্যাদার সীমারেখা পার করবার চেষ্টা করেনি কোনো দিন। আর 2 ফ্ল্যাটের মাঝের দরজাটা শুধুমাত্র পাখির দিক থেকে খোলা বন্ধ করা যায়, এই ব্যবস্থা অমিত করিয়েছিল। এটার কোনো প্রয়োজন ছিল না। পাখি বলেছিল, আমি নিজের জন্যই ব্যবস্থা করেছি, পুরুষ মানুষ তো। অমিত মৃদু হেসে বলেছিল, আমি আমার এই লোকটাকে জানি। পাখি গভীর চোখে তাকিয়েছিল সেদিন অমিতের দিকে। আজ সে দরজা খোলা রয়েছে সর্বদা। অমিত বাড়ি ফেরার পরে পাখি তার পাশ থেকে সরেনি। সারাক্ষণ অমিতকে তদারকি করছে। খাওয়ানো, দাওয়ানো, স্নান করানো সব পাখি নিজের হাতে করায়।
বাথরুম যাওয়াটা শত চেষ্টা করে সে বন্ধ করতে পারেনি। তোমাকে আমার বেড প্যান পরিষ্কার করতে হবে, আমি তার আগে মরে যেতে চাইব। পাখি অমিতের মুখ চেপে ধরেছিল সেদিন। নিমেষে তার দু চোখ জলে ভরে উঠেছিল। আরে আমি তো কথার কথা বলছিলাম। অমিত পাখির হাত নিজের হাতে তুলে নিয়ে বলল, আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না। অমিত কানে হাত দিয়ে বলল। পাখি সব সময় অমিতের মাথার কাছে বসে থাকে। খাইয়ে দেওয়ার সময় মুখ ধুয়ে দিতে অমিতের পাশে গিয়ে বসে পাখি। সবার চোখে সেটা সহজ সরল হয়ে গেছে। সকলে অমিতের ঘরে তার বিছানার আশেপাশে বসে থাকে। শুধু পাখি যখন অমিতের গা গরম জল দিয়ে মুছিয়ে দেয়, সকলে ঘর থেকে বেরিয়ে যায়। হীরক সবার জন্য চা করে নিয়ে এসেছে। বুলবুল সবাইকে চা এগিয়ে দিচ্ছে। আচ্ছা দিদি, আমরা জানি আমার প্রাক্তন স্বামীর হঠকারিতার জন্য তোমাদের বিয়েটা হয়নি। অমিতদার দাদাও রুখে দাঁড়িয়েছিল, কিন্তু রহমান তো মারা গেছে অনেক কাল আগে। তোমরা প্রাপ্তবয়স্ক, সক্ষম, সুপ্রতিষ্ঠিত, তোমরা নিজেরা বিয়ে করনি কেন? হঠাৎ বর্ষা প্রসঙ্গ তুলল। এখন অমিতের অবস্থা অনেক ভালো। তোমরা চিরদিন পরস্পরকে ভালোবাসো। দুই পরিবারের এতে মত ছিল। শুধুমাত্র একজনের উগ্র গোঁড়ামির সামনে তোমরা নতি স্বীকার করলে কেন? সবাই স্তব্ধ, সবাই চুপ। মানুষ যা চায় সবসময় কি তা পায়? পাখি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমরা দুজনে দুজনকে চিরদিন ভালোবাসি, কিন্তু আমরা সবার সহমতিতে বিয়ে করতে চেয়েছিলাম। দুই বাড়ির বড় ছেলেই ওইভাবে বিরোধ করবে কেউ ভাবতে পারেনি। তারপর দাদার এখানে কলকাতায় গোড়া আবার নিষ্ঠ চক্রের সাথে যোগাযোগ ছিল, যারা সবার সাথে মিলেমিশে থাকাটা সংখ্যা গরিষ্ঠদের কাছে নতি স্বীকার করা মনে করে। সেদিন আমাদের বিয়ের কথাটা এমন অভাবনীয় বিরোধিতার জন্য এগোতে পারেনি। আমরা দুজনে যে অবাধ মেলামেশা করতাম, সেটাই অলিখিত দেওয়াল, অজানা প্রতিবন্ধকতা সৃষ্টি হলো। অমিত আমাদের বাড়িতে যায় না। তারপর দাদার অমন মর্মান্তিক মৃত্যুতে আম্মা প্রচণ্ড আঘাত পেলেন, শেষ পর্যন্ত মারাই গেলেন। অমিত তখন আমার কাছে এসেছিল আমাকে সামাল দিতে, হারানো সম্পর্কটা যদি আবার গড়ে তোলা যায়। কিন্তু আমি দাদাকে খুবই ভালোবাসতাম। দাদার ওই রকম মৃত্যু, তারপর মাও চলে গেল। আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম, নিজের ভালো মন্দ বুঝিনি। অমিত বোধহয় হতাশ হয়ে নিজেকে গুটিয়ে নিয়েছিল। পাখি বলল, আমারই ভুল হয়েছিল পাখি। আমার তোমার সঙ্গ ছাড়া উচিত হয়নি। দায় সারা দায়িত্ব নেওয়ার কোনো মানে হয় না, সব আমার দোষ। অমিত ব্যথিত কণ্ঠে বলল, না অমিত, তুমি তো আমাকে ছাড়োনি। আমি তোমার ডাকে সাড়া দিইনি। তুমি তো আবার এগিয়ে এসেছিলে। 3 বছর আবার তোমাকে দেখছি। আমার অমিত তো একই রকম আছে। পাখি অমিতের বুকে হাত দিয়ে বলল, আমার যদি এবার জ্ঞান না ফিরত, আমি যদি মরে যেতাম। অমিত বলল, তবে আমিও থাকতাম না অমিত, সব কথার অবসান ঘটত। সহসা পাখি ফুপিয়ে কেঁদে উঠল। সবাই পাখিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কেউ দেখতে পায়নি অমিতের দাদা রুদ্রনাথ দরজায় এসে দাঁড়িয়েছে। তারও 2 গাল বেয়ে অশ্রুধারা নেমেছে। পারবে, পারবে তোমরা আমাকে ক্ষমা করতে? দাদা, অমিত উঠতে চাইল, পাখি বাধা দিল। আস্তে অমিত, আস্তে। আসুন দাদা, দেখুন আপনার ভাই কি করতে বসেছিল। হ্যাঁ, আমি সব জেনেছি। তোমার দাদা তো নিজের প্রাণ দিয়ে তার প্রায়শ্চিত্ত করে গেছে, কিন্তু আমার অপরাধের ক্ষমা নেই। রুদ্র ব্যথিত কণ্ঠে বলল, না দাদা, আমরা কিন্তু আপনাকে দোষ দিইনি। অমিতকে জিজ্ঞাসা করবেন। কাকু কাকিকে যেভাবে প্রাণ দিতে হয়েছে, আপনার রাগে দিশাহারা হয়ে যাওয়াটা স্বাভাবিক। পাখি দাদাকে অমিতের সামনে বসিয়েছে। হ্যাঁ, কিন্তু আমার নিজের রাগ কন্ট্রোল করতে জানা উচিত। সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না। একজন ভালো হিন্দু বা ভালো মুসলমান হওয়ার আগে ভালো মানুষ হতে হয়। সেটা উপলব্ধি করতে আমার অনেক সময় লেগে গেল ভাই। আমার জন্য তোমাদের এতগুলো বছর নষ্ট হলো। অতীতকে তো আর ফেরানো যাবে না দাদা। ডাক্তার জয়ন্ত ঘরে ঢুকলেন। তিনি দুবাইতে তার একটি বাড়ি ছিল, সেটা বিক্রি করে সেখানকার সব পাট চুকিয়ে দিতে গিয়েছিলেন। স্ত্রীর কাছে খবর পেয়ে চলে এসেছেন। আসুন না, আমরা মায়ের এই অসমাপ্ত কাজটা শেষ করি। আপনাকে তো চিনলাম না দাদা। রুদ্র অমিতের দিকে তাকিয়ে বললেন, উনি তো সেই মহাপুরুষ দাদা, যিনি বর্ষাকে আর তার শিশু কন্যাকে সামলিয়েছিলেন রহমানদার চলে যাওয়াতে। 3 বছর আগে বর্ষার সাথে ওর বিয়ে হয়েছে, অমিত বলল। তারপর সকলে মিলে অমিত আর পাখির বিয়ে দিয়েছিল।
শৈশবের সাথী জীবনের অপরাহ্নে এসে এক হয়েছিল। দুজনের বিয়ের লগ্ন বিকেলে গোধূলি লগ্নে ছিল। সেদিন বিকেলে ভোরের ফুল ফুটেছে, অনুরাগের অনন্ত সুবাস চারিদিকে ছড়িয়ে পড়েছে। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।